দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9-এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর ইরফান কোলোরেক্টাল সেন্টার টেক কেয়ার অনুষ্ঠানে। আজকে আমি উপস্থাপনায় আছি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের প্রখ্যাত এবং স্বনামধন্য কোলোরেক্টাল সার্জন প্রফেসর ডক্টর SM-A ইরফান। আমরা আজকে কথা বলবো জটিল ফিস্চুলার আধুনিক চিকিৎসা নিয়ে। কিন্তু পায়ুপথের যে কোনো ধরনের চিকিৎসার জন্য, যেমন পাইলস, ফিশার, ফিস্চুরা, হেমোরয়েড, যে কোনো ধরনের চিকিৎসার জন্য আপনারা স্ক্রলে দেখানো নম্বরে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। জি স্যার, স্যার আপনাকে দেখলে খুব ভালো লাগে। আপনাকে দেখলে আসলে মনে হয় যে স্যার না, আপনার কাছে গেলে একেবারে আমরা সুস্থ হয়ে যাব। ধন্যবাদ। আমার সাবজেক্টের রোগের জন্য গেলে অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ হবেন। জি স্যার। স্যার আমরা তো আজকে কথা বলতে চাচ্ছিলাম জটিল ফিস্চুলার আধুনিক চিকিৎসা নিয়ে। স্যার প্রথমে একটু জিজ্ঞেস করে নিতে যাচ্ছি, স্যার ফিস্চুলাটা কি? স্যার ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানে আগেও বলেছি ফিস্টুলা কি, এবং আবার বলছি যে ফিস্টুলা হচ্ছে পায়ুপথের। আসলে ফিস্টুলা আপনি জানেন যে বিভিন্ন জায়গায় হয় শরীরের, বা যেমন কিডনি ডায়ালিসিস করার জন্য ফিস্টুলা করতে হয়, কিন্তু আমরা যেটা ফিস্টুলা নিয়ে কথা বলছি এটা অ্যাকচুয়ালি অ্যানাল ফিস্টুলা, অর্থাৎ পায়ুপথের ফিস্টুলা। এই ফিস্টুলাটা হচ্ছে বেসিক্যালি কাহিনীটা হচ্ছে এরকম যে পায়ুপথের আশেপাশে কোনো জায়গায় হঠাৎ করে একটা ফুলে যায়, ফোড়ার মতো হয়। সেই ফোড়া হঠাৎ খুব তীব্র ব্যথা হয়, ব্যথা হওয়ার পর এক সময় সেটা ফেটে যেতে পারে, অথবা ফোড়া হিসাবে একজন চিকিৎসক, সার্জন এটা অপারেশন করতে পারেন। অপারেশন করার পর অথবা ফেটে গেলে তারপর সেখান দিয়ে পুঁজ, পানি, রক্ত ইত্যাদি বের হয়। এটা ইন্টারমিটেন্টলি বের হতে পারে, অর্থাৎ ধরেন বের হলো, 2-4 দিন বের হয়ে ভালো হয়ে গেল, 2-4-6 মাস পর্যন্ত ভালো থাকতে পারে, 2-4-6 মাস পর আবার ওখান দিয়ে পুঁজ পানি বের হতে পারে, অথবা কন্টিনিউয়াসলি, অর্থাৎ সেখান থেকে ক্রমাগতভাবে পুঁজ পানি বের হতে পারে। যখন এরকম পুঁজ পানি বের হয় সাধারণত তেমন একটা ব্যথা করে না, যার ফলে রুগী সেটাকে তেমন একটা গুরুত্ব দেয় না। যখন এটা গুরুত্ব দেয় না, তখন এটা কিছুদিন পর এরকম হতে পারে যে সেখানে আবার ফুলে যায়, অথবা আরেকটা মুখ হয়, বা অন্যরকম জটিলতা তৈরি হয়। তো সুতরাং ফিস্টুলা অ্যাকচুয়ালি একটা ইনফেক্টিভ ডিজিজ, অর্থাৎ এখানে একটা ইনফেকশন হওয়ার কারণে এই রোগটা হয়েছে, এবং এটা রিয়েল একটা ডিফিকাল্ট ডিজিজ, অর্থাৎ চিকিৎসা দৃষ্টিভঙ্গিতে এটা একটা ডিফিকাল্ট ডিজিজ। স্যার ফিস্চুলা আসলে কাদের হয় স্যার? আচ্ছা, এটা আসলে যে কোনো ব্যক্তির, পুরুষ, মহিলা, বয়স্ক, কম বয়স্ক সবারই হতে পারে। তবে সাধারণত যাদের ইমিউনো কম্প্রোমাইজড, অর্থাৎ যারা ডায়াবেটিক পেশেন্ট ধরেন, তাদের অনেক বেশি হতে পারে। যারা অনেকক্ষণ বসে কাজ করে তাদের বেশি হতে পারে। আর যাদের পেরিয়ানাল হাইজিন কম থাকে তাদের বেশি হতে পারে। সাধারণভাবে আমরা বলতে পারি যে এদের বেশি হতে পারে, কিন্তু যে কোনো ব্যক্তির এটা হতে পারে। কেন হয়? কারণ আমাদের পায়ুপথে কিছু অ্যানাল গ্ল্যান্ড আছে, অর্থাৎ সেখানে কিছু গ্রন্থি আছে। সেই গ্রন্থিগুলা যখনই একটু ইনফেক্টেড হয়ে যাবে তখনই এখানে ফিস্টুলা ডেভেলপ করবে। এখন ইনফেকশন হওয়াটা খুবই স্বাভাবিক, হচ্ছে না সেটা অবাকের বিষয়। কারণ হচ্ছে আমাদের পায়ুপথে বিলিয়ন বিলিয়ন অর্গানিজম আছে, জীবাণু আছে। এই জীবাণুর একটা জীবাণু যদি এই অ্যানাল গ্ল্যান্ডে ঢুকে যায় তখনই কিন্তু ইনফেকশন হয়ে এই ফিস্টুলাটা ডেভেলপ করতে পারে। এখন স্যার আমি তো জিজ্ঞেস করতে চাচ্ছি যে স্যার এই যে হয় এই সমস্যাটা মানুষ কি করে বুঝবে যে তার এই ফিস্টুলা হয়েছে? ধন্যবাদ। পায়ুপথের রোগের অনেকগুলা প্রিজুডিস আছে মানুষের মধ্যে, অনেক ধরনের মিথ বা বিশ্বাস যেটা বলতে পারে। 1 নম্বর হচ্ছে এটা একটা গোপন রোগ, এটা একটা হয়তো অনেকে মনে করে যৌন রোগ, এই জন্য এটাকে গোপন রাখে, বলতে চায় না, বিশেষ করে মহিলারা তো বটেই। দ্বিতীয় আরেকটি হচ্ছে যে মানুষের ভয় পায় যে ডাক্তারের কাছে গেলে কেটে ফেলবে, অপারেশন করে দেবে। তখন তারা করে কি, তারা বিভিন্ন ধরনের নন অপারেটিভ ট্রিটমেন্টের জন্য ওই যে কতগুলো সাইনবোর্ড আছে, বিনা অপারেশনে চিকিৎসা করা হয়, তাদের কাছে যায়, মানে মোটামুটি রুগীর জীবন হেল হয়ে যায়। তো যাই হোক, এখন এটা কিন্তু পাইলস না, এটা বোঝাও একটা বড় ব্যাপার আছে। আর অনেক রুগী মনে করে যে রক্ত যখন যাচ্ছে না তখন এটা বড় কোনো রোগ না, রক্ত গেলেই সেটা আমাদের দেশের রুগীরা ভয় পায়। কিন্তু এটা পাইলসের চেয়ে জটিল এবং বড় রোগ। কারণ পাইলসের ক্ষেত্রে এটা চিকিৎসা এখন অনেক ইজি, কিন্তু ফিস্টুলার চিকিৎসা এখনও পর্যন্ত ইজ ভেরি ডিফিকাল্ট। ফিস্টুলার
কনভেনশনাল যে চিকিৎসা, অর্থাৎ এটার যে চিকিৎসা ডেফিনেটলি একটি মাত্র চিকিৎসাই আছে, সেটা হচ্ছে অপারেশন। আচ্ছা আচ্ছা। এটার কোনো মেডিকেল ট্রিটমেন্ট নাই, অর্থাৎ আচ্ছা। ওষুধ দিয়ে ভালো করার কোনো পদ্ধতি নেই। তো যাই হোক, এখন ধরেন একজন মহিলা তা কার কাছে যায়? প্রথমে যায় তার গাইনোকোলজিস্টের কাছে। অবশ্যই স্যার। তো গাইনোকোলজিস্ট স্বাভাবিকভাবেই শি ট্রাইজ টু হেল্প হার, যে চেষ্টা করে যে তাকে হেল্প করার জন্য উনি যতটুকু জানেন ততটুকুই করেন, তিনি তাকে একটি অ্যান্টিবায়োটিক দেন। অ্যান্টিবায়োটিক দিলে অনেক সময় ভালো হয়, অনেক সময় খারাপ বা ভালো হয় না। তো যাই হোক, এটার চিকিৎসা যখন ফিস্টুলা হয়ে যাবে, অর্থাৎ এটা দিয়ে ডিসচার্জিং পুঁজ বের হবে, পানি বের হবে বা রক্ত বের হবে, তখন এটার ট্রিটমেন্ট ইজ সার্জারি, নো আদার ট্রিটমেন্ট ইজ দেয়ার, এটার আর কোনো চিকিৎসা নাই। তো সার্জারি দীর্ঘদিন ধরে কনভেনশনাল যে সার্জারি, সেই সার্জারির নাম হচ্ছে ফিস্টুলোটমি অথবা ফিস্টুলেক্টমি, অর্থাৎ ফিস্টুলাটাকে ওপেন করে দেওয়া। ফিস্টুলোটমি আপনি জানেন যেটাকে কেটে, এটা একটা নালীর মতো, এই নালীটা পায়ুপথের ভিতর থেকে পায়ুপথের বাইরের চামড়ায় কোনো একটা জায়গা পর্যন্ত আসে। কখনো কখনো সাধারণত এটা 2 সেন্টিমিটারের মধ্যে থাকে, পায়ুপথের যে পায়ু ছিদ্র আছে তার 2 সেন্টিমিটারের মধ্যে থাকবে। কিন্তু যখন আমরা হাই লেভেল জটিল ফিস্টুলা হয়, সেটা এমনকি সেটা একদম বাটক বা পিঠ পর্যন্ত চলে আসে। তো এখন যত দূরে যাবে তত যেটা জটিল, এবং আমরা অনেকগুলো ভাগ করি। তো মূল ভাগটা হচ্ছে এখানে আপনার একটা দরজা আছে, যে পায়ুপথের কতগুলো 2টা দরজা আছে, একটা ইন্টারনাল স্ফিংটার, এক্সটার্নাল স্ফিংটার, অর্থাৎ অন্তঃদরজা অথবা বহির্দরজা। এই দরজাগুলো দিয়ে আমরা আমাদের টয়লেটটাকে নিয়ন্ত্রণ করি। অর্থাৎ আপনার আমরা টয়লেট, আমাদের যেখানে মলাশয় আছে সেখানে এসে জমা হয়, খাওয়া দাওয়ার পর সেটা হজম হয়ে মলটা সেখানে জমা হয়। জমা হওয়ার পর একটা সার্টেন অ্যামাউন্ট হলে তখন সেখান থেকে একটা রিফ্লেক্স সিগন্যাল ব্রেনে যায়। তখন ব্রেন থেকে সিগন্যাল আসে যে ইউ হ্যাভ টু গো ফর ডিফিকেশন, এটাকে আমরা বলি ডিফিকেশন রিফ্লেক্স, অর্থাৎ আপনাকে বা আমাদেরকে টয়লেট করতে হবে। তো এই রিফ্লেক্সটা যখন আসার আগ পর্যন্ত আমাদের পায়ুপথটা কিন্তু বন্ধ থাকে, আমাদের এখানে যে স্ফিংটারগুলো বন্ধ থাকে, দরজাটা বন্ধ থাকে। আমরা যখন টয়লেটে যাই, টয়লেটে বসি, তখন ব্রেন থেকে আরেকটা সিগন্যাল যায়, সিগন্যাল যাওয়ার পর এই দরজাগুলো ওপেন হয়, তখন মলটা বের হয়। সো দিস ইজ অ্যান ডিফিকাল্ট, একটা জটিল একটা প্রক্রিয়া। তো যখন এই ফিস্টুলাটা তৈরি হয়, যখন এই দরজার বাইরে দিয়ে আসবে, যদি আমরা যে ফিস্টুলোটমি অথবা ফিস্টুলেক্টমি বলি, অর্থাৎ কেটে দেওয়া, তো দরজার ভিতর দিয়ে যখন আসবে, দরজাটা যদি আমরা কেটে দিই, তাহলে এই রোগী কিন্তু আর মল ধরে রাখতে পারবে না। তো দিস ইজ অ্যান ভেরি ডিফিকাল্ট কমপ্লিকেশন। তো সেই জন্য এই রোগের চিকিৎসা খুব ডিফিকাল্ট। তখন আগে যখন এরকম হতো, অর্থাৎ এই দরজার ভিতর দিয়ে আসতো, তাহলে কী চিকিৎসা হতো? তখন এটাকে আমরা বলতাম স্টেজড অপারেশন, অর্থাৎ ধাপে ধাপে অপারেশন। এক ধাপে করলে মল ধরে রাখতে পারবে না, তখন দেখা যেত যে 2 বার 3 বার 4 বার 5 বার এই অপারেশন করতে হতো। তো খুব কঠিন একটা ব্যাপার। তারপরেও খুব দেয়ার ওয়াজ ভেরি হাই ফেলিওর রেট। আমি এমন অনেক রোগী পেয়েছি, আমাদের টিচাররা, আমাদের স্যারেরা, যে লেজেন্ডারি টিচার যারা ছিলেন, তারা অপারেশন করেছেন 2 বার 3 বার 4 বার 5 বার অপারেশন করেছেন, তারপর ভালো হয় নাই। তারপর রোগী বিরক্ত হয়ে আর অপারেশন করে নাই। অনেকে অপারেশন 4-5 বার করার পর ইন্ডিয়া গেছে, সিঙ্গাপুর গেছে, ব্যাংকক গেছে, সেখান থেকেও তারা সেই কথাই বলছে, হ্যাঁ আমি আবার অপারেশন করে দিতে পারি, কিন্তু এই নিশ্চয়তা তোমাকে দিতে পারবো না যে আবার হবে না। তখন তারা আর করে না, যে এত টাকা খরচ করে যদি আমি নিশ্চয়তা না পাই, তাহলে আমি কেন করব। কিছুদিন আগে আমি একজন সিনিয়র পুলিশ অফিসার অপারেশন করেছি, অনেক বয়স, তার রিটায়ারমেন্টে চলে যাবেন। তিনি আমাদের দেশে 5 জন আমাদের খুব বিখ্যাত সার্জন, তাদের দিয়ে অপারেশন করিয়েছিলেন, সেই 90, 95, 2000 সালের দিকে অপারেশন করেছেন। যে প্রত্যেকবার অপারেশন করেছেন, প্রত্যেকবার আবার হয়েছে। তারপর তিনি দেশের বাইরে গেছেন, সিঙ্গাপুর গেছেন, ওরা বলেছে যে হ্যাঁ এটা অপারেশন করা রিয়েলি ডিফিকাল্ট, করলে আবার হতে পারে। আবার ইন্ডিয়াতে গেছেন, তখন একজন বলেছে যে হ্যাঁ তোমার এদিকে পায়খানা রাস্তা করে দিই, তারপর ওইদিকে অপারেশন করে দিই। তো এটা একটা বুঝতে পারছেন, এটা কি ভয়ঙ্কর ব্যাপার। তো তিনি আর অপারেশন করেননি। তো এই 20 বছর পর, 2000 সালে তিনি লাস্ট অপারেশন করেছিলেন। 20 বছর পর আমার কাছে এসেছেন, আমার লেজার সার্জারির কথা জেনে, ফিস্টুলা লেজার যে সার্জারি, তারপর আমি অপারেশন করে দিয়েছি 1 মাস আগে। এখন তিনি ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ। এরকম আমেরিকা থেকে এসে, দুবাই থেকে এসে অনেকে আমার কাছ থেকে অপারেশন করে যাচ্ছেন। এখন কি অপারেশন আমরা করছি? স্যার, অপারেশন নিয়ে আমরা একটু ডিটেইলস আলোচনা করব, কিন্তু বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে নিতে হচ্ছে। শুধু দর্শকবৃন্দ, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পরে আমরা আবার ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সাথে রাখুন, চোখ রাখুন চ্যানেল 9 এর পর্দায়।
দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে এলাম চ্যানেল 9-এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর ইরফান কোলোরেক্টাল সেন্টার টেক কেয়ার অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম জটিল ফিস্টুলার আধুনিক চিকিৎসা নিয়ে, কিন্তু পাইলস, ফিশার, ফিস্টুলা যে কোনো ধরনের মলদ্বার এবং পায়ুপথের রোগের ট্রিটমেন্টের জন্য আপনারা স্ক্রলে দেখানো নম্বরে স্যারের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন ট্রিটমেন্টের পদ্ধতি। স্যার, কথা বলছিলাম আমরা বিরতির আগে ট্রিটমেন্ট নিয়ে, কিন্তু আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে স্যার, এই যে ফিস্টুলাটা হয়েছে, এটা স্যার ডায়াগনোসিসের জন্য কি কোনো ইনভেস্টিগেশন লাগে বা কিভাবে ডায়াগনোসিসটা হচ্ছে? ধন্যবাদ। হিস্ট্রিটা খুব টিপিক্যাল, অর্থাৎ তিনি বলবেন যে একটা ফোড়ার মতো হয়েছিল হয়তো 6 মাস আগে বা 6 বছর আগে বা 16 বছর আগে, যাই হোক। তারপর সেটা এক সময় হয় ফেটে গিয়েছে নিজে নিজে, অথবা একটা অপারেশন করা হয়েছিল, অপারেশন করার পর সেটা আর ভালো হয়নি, সেখান দিয়ে পুঁজ পানি বের হচ্ছে বা ফেটে যাওয়ার পর পুঁজ পানি বের হচ্ছে। হয়তো একটার জায়গায় 2টো হয়েছে, 3টা হয়েছে, এরকম হচ্ছে। অথবা কিছুদিন বন্ধ থাকে, আবার কিছুদিন পর সেটা থেকে আবার বের হয়, এরকম একটা হিস্ট্রি দিবেন তিনি। সাধারণত বাওয়েল হ্যাবিট নর্মাল থাকে, পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায় না, মানে পাইলস যদি না থাকে। অনেকের কনকমিটেন্ট ডিজিজ থাকে, অর্থাৎ এর সাথে আর অ্যাসোসিয়েট পাইলস থাকতে পারে, অ্যানাল ফিস্ট থাকতে পারে। থাকলে সেগুলোর লক্ষণগুলো থাকবে, আর না থাকলে শুধু ফিস্টুলার লক্ষণ হচ্ছে ওখান দিয়ে পুঁজ পানি ইত্যাদি বের হবে, চুলকাবে, ওই রাস্তাটা চুলকাতে পারে, বা কখনো কখনো ব্যথা হতে পারে। আর একটা খুব টিপিক্যাল হিস্ট্রি হচ্ছে যে ভালো আছি, হঠাৎ করে ওই জায়গায় একটু ফুলে গেল, ব্যথা তীব্র, তারপর হঠাৎ করে আবার সেটা ফেটে গেল, ফেটে পুঁজ পানি বের হয়ে গিয়ে ব্যথা আর নাই, তা আমি পুরো ভালো হয়ে গেছি, তারপর আসছে। আসলে তো আপনি ভালো হননি, আপনার ফিস্টুলাটা জায়গা মতোই আছে। আচ্ছা, যাই হোক, এখন কি কোনো ইনভেস্টিগেশন লাগে কি না? যেগুলো খুব রিসেন্ট ফিস্টুলা, অর্থাৎ 1 বছর 2 বছর হয়েছে, বা কমপ্লেক্স না বা হাই লেভেল না বলে আমরা মনে করি, বা অনেক দিন আগে হয়েছে, সেগুলো না, অথবা যেগুলো বারবার অপারেশন হয়েছে সেগুলো ছাড়া নর্মাল ফিস্টুলাতে এখন আমি কোনো পরীক্ষা করি না। আর যেগুলো ডিফিকাল্ট ফিস্টুলা, অর্থাৎ অনেকবার অপারেশন হয়েছে বা হাই লেভেল মনে করছি, বা অনেক দূরে, পাইপের থেকে অনেক দূরে, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে আমরা একটা পরীক্ষা করি, সেটার নাম হচ্ছে এমআর ফিস্টুলোগ্রাম, অর্থাৎ একটা এমআরআই করি। পাইপথের আশেপাশের জায়গাগুলো নিয়ে একটা এমআরআই করি। এটা বেসিক্যালি এই ট্র্যাকটাকে আইডেন্টিফাই করার জন্য, মানে তার যে তার পথটা কোন দিকে আছে, কোন দিক থেকে কোন দিকে গিয়েছে, কয়টা ব্রাঞ্চ আছে, কতটুকু ভিতরে গিয়েছে, এই জিনিসগুলো ম্যাপিং করার জন্য আমরা একটা পরীক্ষা করি। সেই পরীক্ষাটার নাম হচ্ছে এমআর ফিস্টুলোগ্রাম, একটা এমআরআই। তো এটা করার পর আমরা পুরো চিত্রটা সেখানে পেয়ে যাই, তারপর আমরা চিকিৎসায় চলে যাই। তো আমরা আগে যে কেটে অপারেশন করতো, ফিস্টুলোটমি, ফিস্টুলেক্টমি, মাঝখানে আরও অনেকগুলো অপারেশন এসেছিলো, আমরাও করেছি। যেমন ফাইলাকে একটা কী বলে লিফট নামে একটা অপারেশন, অর্থাৎ পাইপথের ভিতর দিয়ে গিয়ে ফিস্টুলার মুখটা আমরা বন্ধ করে দিতাম। ওইটা তো অনেক কাটাছিঁড়া করতে হতো, প্রতিটা অপারেশনে আসলে অনেক কাটাছিঁড়া করতে হয়। ফিস্টুলোটমিতে একটা বিশাল ক্ষত তৈরি হয়, এই ক্ষত পাইপথের মধ্যে থাকে। পেশেন্টকে দীর্ঘদিন গরম পানিতে বসতে হয়, ড্রেসিং করতে হয়, ব্যথা বেদনা, রক্ত যাওয়া ইত্যাদি। সাধারণত 2 মাস লাগে একটা ফিস্টুলা অপারেশনের পর। যদি ফিস্টুলেক্টমি যেটা করা হয়, ফিস্টুলেক্টমি, এটার পর 2 মাস পর্যন্ত রোগী এই কষ্ট ভোগ করেন, এবং তিনি ব্যথা বেদনা বা ড্রেসিং, গরম পানিতে বসা, এগুলোতে দিয়ে এই পথ দিয়ে যেতে হয়। তারপরে সেটার কিন্তু রিকারেন্স রেট ইজ হাই। তো সেই জন্য আমরা এখন যেই অপারেশন করছি সেটাকে বলা যেতে পারে এটা একটা বৈপ্লবিক চিকিৎসা। দিস ইজ এ রিভলিউশন। কারণ হচ্ছে এখানে কোনো কাটাছিঁড়া নাই। যত জটিল ফিস্টুলাই হোক, হয়তো খুব বেশি জটিল হলে 2টো সেশনে করতে হবে, কিন্তু কোনো কাটাছিঁড়া নেই। এবং যেগুলো আগে 2বার 3বারে করতাম আমরা, 4বার 5বারে করতাম, সেগুলো এখন 1 স্টেজে করতে পারছি, মানে একবারেই করতে পারছি। এখানে আমরা কি করি? আমরা জাস্ট সিম্পল আপনাকে বললাম যে ফিস্টুলার হচ্ছে একটা নালীর মতো, যেটা পাইপথের ভিতর থেকে বাইরে পর্যন্ত এসেছে। আমরা যে ফিস্টুলার লেজার ফাইবারটা, যেটা বিশেষ ধরনের একটা রেডিয়াল ফাইবার আছে, এই বিশেষ ধরনের ফাইবারটা আমরা এই ট্র্যাক পুরোটা পর্যন্ত পৌঁছায়, শেষ পর্যন্ত পৌঁছে আস্তে আস্তে অনেকটা সিমেন্ট দিয়ে সিলের মতো লেজার দিয়ে সিল করে আসে। এটা যদি 2টো ছিদ্র থাকে, 2টো ছিদ্রই আমরা একসাথে এই লেজার দিয়ে ক্লোজ করতে পারি। 3টা ছিদ্র, 4টা ছিদ্র, 5টা ছিদ্র পর্যন্ত আমি অপারেশন করেছি, লেজার দিয়ে ক্লোজ করেছি। একবারেই ক্লোজ করে দিয়েছি। এখানে দ্বিতীয়বার এখনও পর্যন্ত করতে হয় নাই। আমার একটি মাত্র পেশেন্ট, আমি 2-2.5 বছর ধরে এই ফাইলাক করছি। এখানে এই পর্যন্ত আমার প্রায় 2,500 থেকে 3,000 রোগীর ফিস্টুলা চিকিৎসা আমি করেছি। তার মধ্যে একটি মাত্র রোগীর আমার দ্বিতীয়বার করতে হয়েছে। স্যার, এটা যে রিকার করেছে আবার,
এটা এটা রিকার করে না, আমার মনে হয় আমি ওটা মিস করেছিলাম। আচ্ছা। যে এক্সট্রা একটা এডিশনাল ট্র্যাক ছিল, আর একটা ট্র্যাক ছিল, সেই ট্র্যাকটা আমরা মিস করেছিলাম। এই রুগীটার আমরা গরিব ছিল বলে ওই যে এমআরআইটা করিনি, আচ্ছা। তো যার ফলে আমরা এডিশনাল ট্র্যাকটা আইডেন্টিফাই করতে পারিনি। একটা ট্র্যাক সম্ভবত রয়ে গিয়েছিল, সেই ট্র্যাকটা থেকে পরবর্তীকালে আবার ফিস্টুলা হয়েছিল আরেকটা জায়গায়, আমরা যেখানে করেছিলাম সেখানে না, আচ্ছা, অন্য একটা জায়গায় একটা ফিস্টুলা হয়েছিল, সেটা আমরা আবার লেজার দিয়ে সেটা ক্লোজ করে দিয়েছি, তারপর ভালো হয়ে গেছে। এছাড়া এখনও পর্যন্ত আমার কোনো পেশেন্টের আবার হয়নি। আপনার যে বললাম, আমার রুগী এসেছে আমেরিকা থেকে, মানে আমেরিকায় বাংলাদেশের সিটিজেন, সেখানে যখন তারা একটা রুগী এসেছে কিছুদিন আগে, ওখানে করেছে ফিস্টুলা অপারেশন, সেটা ফেল করেছে, মানে আবার হয়েছে, তারা বলেছে তোমার এটা আবার করতে হবে। তারা আবার আমেরিকান ডাক্তাররা সত্যবাদী হয় আইনের কারণে, সেখানে তারা বলে যে তোমার এটা 2 বার করতে হতে পারে, 3 বার করতে হতে পারে, এটা আগেই বলে দেয়। তো রুগী ভয় পেয়ে স্বাভাবিকভাবেই সে ইন্টারনেট ঘেটে আমার নাম পেয়ে আমার কাছে চলে এসেছে, করে আমার এখানে অপারেশন করে এই কয়েকদিন আগে সে আমেরিকা চলে গিয়েছে। সেরকম ইংল্যান্ড থেকে এসেছে, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অপারেশন হয়েছে বাংলাদেশে, 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে, আবার রিকার করেছে, একাধিকবার অপারেশন হয়েছে। সেই রুগীগুলো আমার কাছে এসেছেন। আমি এই সমস্ত রুগীর অপারেশন করে সবগুলাই কিন্তু এই লেজার দিয়ে, এবং এখন সবগুলো রুগী ভালো আছে। আমি বেসিক্যালি এখন লেজার ছাড়া আর কোনো পদ্ধতিতেই অপারেশন করি না, ফিস্টুলা অপারেশন। এবং যে বললাম 2500 3000-এর মতো, 2500 থেকে 3000, মানে এক্স্যাক্ট এই ফিগারটা আমার লেখা আছে, কিন্তু এই সমস্ত রুগী যেগুলো নতুন রুগী, পুরাতন রুগী, জটিল ফিস্টুলার রুগী বা সাধারণ ফিস্টুলার রুগী, ফিস্টুলার সাথে অন্য রোগ, যেমন ধরেন ফিস্টুলার সাথে যদি তার পাইলস থাকে অথবা অ্যানাল ফিশার থাকে, এরকম থাকে অনেক রুগী যে ফিস্টুলার সাথে পাইলস আছে, অ্যানাল ফিশার আছে, অর্থাৎ 3টা রোগ, 3টা রোগেরই কিন্তু আমরা এক সেশনে একবারেই কিন্তু লেজার অপারেশন করে দিচ্ছি। মানে পাইলসটাও আমরা লেজার দিয়ে করে দিচ্ছি, অ্যানাল ফিশারটাও লেজার দিয়ে করে দিচ্ছি, ফিস্টুলাটাও করে দিচ্ছি। স্যার এটার জন্য ভর্তি থাকতে হয় হসপিটালে? জি, একদিন আমরা ভর্তি রাখি অবজারভেশনের জন্য। বেসিক্যালি আমার দিক থেকে না, অর্থাৎ সার্জিক্যাল দিক থেকে না, আমরা অ্যানেস্থেশিয়ার কোনো কমপ্লিকেশন হয় কি না, কারণ স্পাইনাল দেওয়ার পর অনেকের যেটা হয় যে ইউরিনারি রিটেনশন হয়, প্রস্রাবটা আটকে যায়, তো সেই জন্য অনেক সময় ক্যাথেটার করতে হয়, সেই জন্য আমরা রাখি। অনেক সময় রিকভারি করতে সমস্যা হয়, অনেক সময় ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করে, এই জন্য আমরা একটা রাত 24 ঘন্টা আর কি, একটা রুগীকে 24 ঘন্টা আমরা অবজারভেশনে রাখি। আপনি জানেন যে যাদের হার্টের সমস্যা থাকে তাদেরকে রক্ত পাতলা করার জন্য ওষুধ দেওয়া হয়। তো যখন এই কাটা হয় তখন একটা বড় সমস্যা যে রক্তপাত অনেক বেশি হয়। এই রুগীগুলো খুব ডিফিকাল্ট কেস, অর্থাৎ তার রক্ত বন্ধ হওয়ার রোগ, ওষুধ বন্ধ করলে হার্টের সমস্যা হবে, আবার সেটা দিলে ব্লিডিং হবে, 2 edge sword বলি আমরা, মানে দুই ধারী তলোয়ার। তো সেই রুগীগুলোর জন্য এই অপারেশনটা একটা আশীর্বাদ স্বরূপ, কারণ তাকে কাটাছিড়া করতে হয় না, এই ওষুধগুলো ম্যাক্সিমাম বন্ধ করতে হয় না, হয়তো শুধু অ্যাসপিরিনটা আমি বন্ধ করি। অন্য ক্ষেত্রে অন্য ডাক্তার সাহেবরা ধরেন ক্লোপিড থেকে শুরু করে সব ওষুধ 1 সপ্তাহ আগে বন্ধ করে দেন, যেটা অনেক সময় রুগীর হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। তো সুতরাং আমি এগুলো বন্ধ করি না, আমি শুধুমাত্র অ্যাসপিরিনটা 2 দিন আগে বন্ধ করি, 2 দিন পর আবার চালু করি। তো সুতরাং এই রুগীগুলোর জন্য, যাদের কার্ডিয়াক প্রবলেম আছে তাদের জন্য এটি একটা আশীর্বাদ স্বরূপ, যাদের ডায়াবেটিস আছে বা আদার কোমরবিডিটি আছে তাদের জন্য এটা অসাধারণ একটি চিকিৎসা। অর্থাৎ আমরা বলতে পারি এখন যে কোনো হাই রিস্ক পেশেন্ট, যেগুলোকে আমরা হাই রিস্ক পেশেন্ট বলি, সব ধরনের হাই রিস্ক পেশেন্টের আগে আমরা, বা আমাদের অনেক ডাক্তার সাহেবরা যেসব রুগীকে রিফিউজ করেছেন অ্যানেস্থেশিয়ার গ্রাউন্ডে, মানে অপারেশন করলে তিনি অ্যানেস্থেশিয়া দেওয়া যাবে না বা অপারেশন করলে ব্লিডিং বন্ধ করা যাবে না, সেই রুগীগুলো কিন্তু আমরা এখন অপারেশন করছি। দ্বিতীয় আরেকটি হচ্ছে বয়সের ব্যাপার। আমি 6 বছর বয়সের, সাধারণত বাচ্চাদের ফিস্টুলা হয় না, তারপরও একদম রেয়ার তা না, 2-1টা রুগী আমি পেয়েছি যাদের 6 বছর 5 বছর বয়সে ফিস্টুলা পেয়েছি। সেই রুগীগুলো থেকে শুরু করে 100 বছর বয়সের ফিস্টুলা রুগীরা আমি অপারেশন করেছি এবং সফলভাবে তাদের চিকিৎসা করেছি। স্যার এটার খরচ কীরকম পড়ে স্যার? খরচের কথাও সেই সেম কথা, অর্থাৎ যদি আপনি টোটাল খরচ পেশেন্টের হিসাব করেন তাহলে এখানে অনেক কম খরচ পড়বে, কারণ একটা যদি আমরা ফিস্টুলোটমি করি, এটা দীর্ঘদিন ড্রেসিং করতে হয়, দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেতে হয়, দীর্ঘদিন তাকে চিকিৎসকের কভারেজে থাকতে হয় এবং নানা রকম কমপ্লিকেশন হয়, সেগুলো যদি যোগ করেন তাহলে অনেক খরচ। দ্বিতীয় আরেকটি হচ্ছে যে তার ওয়ার্ক লস, তো সেগুলো এখানে আমরা একদিন মাত্র হসপিটালে রাখি,
যদি খুব বেশি জটিল ফিস্টুলা না হয় 3 থেকে 4 দিন পরে তিনি তার কর্মস্থলে যোগদান করতে পারেন। আর যদি একটু জটিল হয় 1 সপ্তাহ পরে আমরা বলি যে আপনি যোগদান করতে পারেন। তো স্বাভাবিকভাবে তার ওয়ার্ক লস এখানে হচ্ছে না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে না, সেটা যদি যোগ করেন বিশাল ইয়ে। আর খরচের ব্যাপারটা হচ্ছে এই রোগের যে বাইরে সেম একই মানের চিকিৎসা যদি আমরা ধরি, আপনি সিঙ্গাপুরের 10 ভাগের 1 ভাগ বা ব্যাংককের 5 ভাগের 1 ভাগ এই খরচে আমরা করছি। এখন ভেরি করবে, অর্থাৎ কত খরচ হবে এখানে, যদি কত কমপ্লেক্সিটির উপর। সাধারণত 60-70 হাজার থেকে শুরু করে 1.5-2 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে, আপনার কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে আর কি। এটা হচ্ছে টোটাল খরচ বলছি আর কি আমি, এভরিথিং মিলে আর কি, ওষুধপত্র, কেবিন, হসপিটালে থাকা সব মিলে আর কি। সেই তুলনায় স্যার খুবই ভালো, আমাদের দেশের বাইরে আর যেতে হচ্ছে না। আপনার কথা থেকেই আমরা বুঝতে পেরেছি যেহেতু বেস্ট ট্রিটমেন্টটা এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে, তাই আমাদের জন্য এই চিকিৎসার এই খরচটা অবশ্যই সবার আসলে জোগাড় করে করা উচিত, কারণ বেস্ট ট্রিটমেন্ট পাওয়ার জন্য কিছুটা খরচ তো করতেই হবে। ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ। আমি কনফিডেন্টলি আমাদের রোগীদের, দেশবাসীকে বলতে পারি, এই রোগের চিকিৎসার জন্য বাংলাদেশের কোনো রোগীকে দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেই লেভেলের যে কঠিন চিকিৎসায় হোক না কেন, আমরা বিশ্বমানের, পৃথিবীর আমেরিকাতে গিয়ে তিনি যে চিকিৎসা পাবেন সেই চিকিৎসা গ্যারান্টি সহকারে আমরা এখানে দিতে পারবো। ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। শুধু দর্শকবৃন্দ, আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।